টপিকটার মধ্যে যাই, এই টপিকটা থেকেই আরেকটু ক্লিয়ার বোঝা যাবে। যেটা বলছিলাম সেটারই কন্টিনিউয়েশন। ইট রিকোয়ার্স ইনফাইনাইট অ্যামাউন্ট অফ টাইম ফর দি রিভার্সেবল প্রসেস টু ফিনিশ। দ্যাট ইজ ওয়াই পারফেক্টলি রিভার্সেবল প্রসেস আর ইম্পসিবল। ইন প্র্যাকটিস আমরা যে থার্মোডাইনামিক প্রসেসগুলোকে দেখি সেগুলো সব ইরিভার্সেবল প্রসেস। অল ন্যাচারাল প্রসেসেস আর ইরিভার্সেবল। রিভার্সেবল প্রসেসকে ন্যাচারালি রিয়েলাইজ করাটা ডিফিকাল্ট, তার কারণ ইট উইল টেক ইনফাইনাইট অ্যামাউন্ট অফ টাইম। এই যে কথাটা বললাম, প্রসেসটাকে ইনফাইনাইটেসিমালি ক্লোজ টু দি ইকুইলিব্রিয়াম স্টেট হতে হবে, অর্থাৎ সিস্টেমটাকে কোয়াসিস্ট্যাটিক হতে হবে। কাজেই এটা অনেকটা সময় নেবে প্রসেসটাকে কমপ্লিট করতে। সেই জন্য এই পারফেক্টলি রিভার্সেবল প্রসেস আমরা ন্যাচারাল প্রসেসে এক্সপেক্ট করতে পারি না। এটাই বললাম। স্ক্রিনটা দেখা যাচ্ছে না? হ্যালো, স্ক্রিনটা দেখতে পাচ্ছ সবাই? হ্যাঁ স্যার যাচ্ছে। এবার দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ স্যার পাচ্ছি। যারা পাচ্ছ না তারা একবার ডিসকানেক্ট করে আবার ঢোকো, তাহলে সমস্যাটা মিটতে পারে হয়তো। নেক্সট আমি যেটা বলছিলাম সেটারই বেসিক্যালি কন্টিনিউয়েশন। রিভার্সেবল প্রসেস ইজ কোয়াসিস্ট্যাটিক বাট দি রিভার্স ইজ নট নেসেসারিলি ট্রু। অর্থাৎ কোনো একটা থার্মোডাইনামিক প্রসেসকে যদি রিভার্সেবল হতে হয় তাহলে অবশ্যই কোয়াসিস্ট্যাটিক হতে হবে, কিন্তু একটা থার্মোডাইনামিক প্রসেস কোয়াসিস্ট্যাটিক হলেই রিভার্সেবল হবে এমনটা বলা যায় না। কোয়াসিস্ট্যাটিক হলেই রিভার্সেবল নাও হতে পারে। এটা দেখো সুন্দরভাবে এখানে এক্সপ্লেন করা আছে। A quasi-static process is this in which a system is taken from one state to other in infinitesimal steps. মানে আমি যদি একটা quasi-static প্রসেসের কথা বলি, quasi-static প্রসেসে একটা সিস্টেমকে একটা স্টেট থেকে আরেকটা স্টেটে নিয়ে যাওয়া হয় ইন ইনফাইনাইটেসিমাল স্টেপস। মানে খুব ছোট ছোট স্টেপে আমরা সিস্টেমটাকে একটা স্টেট থেকে আরেকটা স্টেটে নিয়ে যাই, such that there is always an equilibrium maintained between the system and the surroundings. অর্থাৎ আমাকে যে ইনফাইনাইটেসিমাল স্টেপস গুলোর কথা কনসিডার করতে হচ্ছে, সেই ইনফাইনাইটেসিমাল স্টেপস গুলো এমন হতে হবে যাতে করে ইন্টারমিডিয়েট স্টেট গুলো এক একটা ইকুইলিব্রিয়াম স্টেট হয়। For a process which is not quasi-static, it would allow the system an infinite number of pathways to return to its initial state and thus make the process irreversible. Hence, a reversible process must be quasi-static. এটাকে একটু ছোট্ট করে ছবি এঁকে জিনিসটাকে বোঝানো যাক। ধরো এইটা হচ্ছে তোমার সিস্টেমটা। কেমন? সিস্টেমটা সে ইনিশিয়ালি এ স্টেটে ছিল। সিস্টেমটা ইনিশিয়ালি এ স্টেটে ছিল, এ স্টেট থেকে আমি সেই রকম বি স্টেটে নিয়ে যাচ্ছি। তো এ স্টেট থেকে বি স্টেটে যখন নিয়ে যাচ্ছি, এইটা ডিপেন্ড করবে যে আমি কিভাবে নিয়ে যাচ্ছি। আমি এমন একটা থার্মোডাইনামিক প্রসেসের কথা কনসিডার করলাম যেটা কিনা কোয়াসিস্ট্যাটিক প্রসেস। অর্থাৎ এখানে এই যে স্টেটটা রয়েছে সেটা একটা ইকুইলিব্রিয়াম স্টেট, এই স্টেটটা ইকুইলিব্রিয়াম স্টেট, এই স্টেটটা ইকুইলিব্রিয়াম স্টেট। অর্থাৎ এই পাথওয়ের উপর এই থার্মোডাইনামিক প্রসেসটা আমরা যেভাবে ক্যারি আউট করেছি, সেই প্রসেসটা ক্যারি আউট করার সময় যে ইন্টারমিডিয়েট স্টেটগুলোর মধ্য দিয়ে যেতে হয়েছে, সেই প্রত্যেকটা স্টেটই এক একটা ইকুইলিব্রিয়াম স্টেটকে রিপ্রেজেন্ট করছে। করে আমি সেই রকম বি স্টেটে গেছি। এবার কি করলাম? এবার আমি যদি বি স্টেট থেকে ফিরে আসতে চাই, আমি এ থেকে বি পর্যন্ত যাওয়ার সময় ধরো সিস্টেমটাতে হিট দিয়েছি, সিস্টেমটাতে খুব স্লোলি হিট দিচ্ছিলাম। প্রথমে সে ডেল্টা অ্যামাউন্ট হিট দিলাম, এটা ঠিক পরের ইন্টারমিডিয়েট স্টেটটাতে গেল যেটা ইকুইলিব্রিয়াম স্টেট, আরো কিছুটা হিট দিলাম, যেটা ঠিক তার পরের ইন্টারমিডিয়েট স্টেটটাতে গেল যেটা এগেন ইকুইলিব্রিয়াম স্টেট। এইরকম ভাবে আমরা ইনফাইনাইটেসিমাল স্টেপে ছোট 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 স্টেপে আমরা এই বি স্টেট পর্যন্ত পৌঁছেছি। ঠিক আছে? এবার এই বি স্টেটে যাওয়ার পর যদি আমরা কিছু পরিমাণ হিট এক্সট্রাক্ট করি, তাহলে কি অবশ্যই সেটা এই জায়গাটাতে ফিরে আসবে। তার কারণ তোমার এই স্টেট থেকে এই স্টেটে যাওয়ার সময় এই লাস্ট যে ইন্টারমিডিয়েট স্টেটটা, সেখান থেকে বি স্টেটে যাওয়ার সময় যে হিটটা দেওয়া হয়েছে, সেই একই পরিমাণ হিট এক্সট্রাক্ট করলে
বি স্টেট থেকে এই স্টেটেই ফিরে আসা সম্ভব, আর কোনো স্টেট এর ক্ষেত্রে পসিবল নয়। যদি প্রসেসটা খুব ফাস্ট হতো তাহলে কিন্তু এ থেকে বি পর্যন্ত আমরা কোনো সুনির্দিষ্ট পথে যেতে পারতাম না, হ্যাঁ, ডিফারেন্ট পাথওয়েজ থাকতে পারতো আর কি। সিস্টেমটার ইন্টারমিডিয়েট স্টেট গুলো তো ইউনিকলি ডিফাইন্ড নয়, কাজেই দ্যাট উড গিভ ইনফাইনাইট নাম্বার অফ পাথওয়েজ ফর দি সিস্টেম টু কাম ব্যাক বি থেকে এ পর্যন্ত। তাহলে আমরা ইনফাইনাইট পাথওয়েজে ফিরে আসতে পারতাম। আরেকটু এ করে যদি বোঝানো হয়, ধরো এইটা হচ্ছে একটা ইন্টারমিডিয়েট স্টেট, ঠিক তারপরের স্টেপটা হচ্ছে বি, ঠিক তারপরের স্টেপটা হচ্ছে বি। তো ন্যাচারালি বুঝতে পারছো যে এইটা যেহেতু ইকুইলিব্রিয়াম স্টেট, আর এইটা কি ঠিক তারপরের ইকুইলিব্রিয়াম স্টেটটা, হ্যাঁ। তাহলে সাম ডেল্টা অ্যামাউন্ট হিট দিলে যদি এই ইকুইলিব্রিয়াম স্টেট থেকে বি ইকুইলিব্রিয়াম স্টেটে যায়, এই একই পরিমাণ হিট এক্সট্রাক্ট করলে অবশ্যই সিস্টেমটা বি স্টেট থেকে তার আগের ইকুইলিব্রিয়াম স্টেটটাতে ফিরে আসবে। যদি আমি এই প্রসেসটা ফাস্ট রান করাতাম, প্রসেসটা যদি কোয়াসি স্ট্যাটিক না হতো, তাহলে তো এইটা নন ইকুইলিব্রিয়াম স্টেট। সেক্ষেত্রে বি থেকে যদি আমরা ডেল্টা অ্যামাউন্টের হিট এক্সট্রাক্ট করতাম, তাহলে এটা যে কোনো একটা স্টেটে ফিরে আসতে পারতো। That is, it would allow infinite number of pathways to return to its initial state, and naturally that would make the process irreversible. তাহলে রিভার্সেবল বলতে কি বলতে চাইলাম, এ থেকে বি পর্যন্ত আমরা যেভাবে গেছি, বি থেকে এ পর্যন্ত যদি একদম একই রকম ভাবে ফিরে আসতে পারতাম। এ থেকে বি পর্যন্ত যেতে আমাকে সে স্লোলি দিতে দিতে আমি স্লোলি হিট আপ করতে করতে বি স্টেটে গেছি, ঠিক একই রকম ভাবে যদি আমি স্লোলি হিটটাকে বি স্টেট থেকে এক্সট্রাক্ট করতে থাকি, তাহলে এটা একই রকম পাথ বরাবর এ স্টেটে ফিরে আসবে। দ্যাট উইল মেক দি প্রসেস টু বি রিভার্সেবল প্রসেস, তবেই প্রসেসটা রিভার্সেবল হবে। অর্থাৎ একটা থার্মোডাইনামিক প্রসেসকে রিভার্সেবল হতে গেলে অবশ্যই প্রসেসটাকে খুব স্লোলি রান করাতে হবে, প্রসেসটাকে কোয়াসি স্ট্যাটিক হতে হবে। কিন্তু এটা কি ইমপ্লাইড যে প্রসেসটা যদি কোয়াসি স্ট্যাটিক হয়, তাহলে এটা রিভার্সেবল? সেটা কিন্তু নয়। একটা এক্সাম্পল হিসাবে ধরো যে আমি একটা সিলিন্ডারে কিছু পরিমাণ গ্যাস নিয়েছি, এবার এই পিস্টনটাকে আমি পিস্টনের উপর প্রেসার অ্যাপ্লাই করছি, পিস্টনের উপর প্রেসার অ্যাপ্লাই করে গ্যাসটাকে কম্প্রেস করছি। এবার এই পিস্টনটাকে ইনফাইনাইটেসিমালি স্লোলি করা হচ্ছে, নিচের দিকে প্রেস করা হচ্ছে। অর্থাৎ গ্যাসের কম্প্রেশনটা আমরা কোয়াসি স্ট্যাটিক প্রসেসেই করছি, কিন্তু যেহেতু পিস্টনটাকে নিচের দিকে নামানো হচ্ছে, ন্যাচারালি সিলিন্ডারের ওয়ালের সাথে পিস্টনের একটা ফ্রিকশন হচ্ছে, সাম এনার্জি ইজ লস্ট ইন দি প্রসেস। এবার যদি পিস্টনটাকে আমরা একই রকম ভাবে স্লো প্রসেসে আবার আগের জায়গাতে নিয়ে আসি, গ্যাসটা এক্সপান্ড করবে, গ্যাসটা এক্সপান্ড করে তার ইনিশিয়াল স্টেটে ফিরে আসবে, কিন্তু তবুও প্রসেসটা রিভার্সেবল হবে না। তার কারণ পিস্টনটাকে যখন আমরা কম্প্রেস করছিলাম তখন একটা এনার্জি লস্ট হয়েছে, আবার পিস্টনটাকে যখন উপরের দিকে তুলছিলাম তখনও কিন্তু এনার্জি লস্ট হয়েছে। তাহলে সিস্টেমটাকে কম্প্রেস করার সময় যে এনার্জিটা লস্ট হয়েছে, এক্সপান্ড করার সময় কিন্তু সেই পরিমাণ এনার্জিকে গেইন করা বা ফিরে পাওয়াটা সম্ভব হয়নি। That will make the process to be irreversible. কোয়াসি স্ট্যাটিক প্রসেস হলেও প্রসেসটা কিন্তু ইরিভার্সেবল হতে পারে, বাট রিভার্সেবল প্রসেস হলে এটাকে অবশ্যই কোয়াসি স্ট্যাটিক হতে হবে। আইডিয়াটা ক্লিয়ার? হ্যালো? হ্যাঁ স্যার। ওকে, হ্যাঁ স্যার। okay. Next, irreversible process. What is irreversible process? The definition is very clear. A process which is not reversible, that is irreversible process. কোনো প্রসেস যদি রিভার্সেবল না হয় তাহলে সেটা ইরিভার্সেবল প্রসেস। জিনিসটাকে তুমি একটু ভেঙে বলতে পারো, এ চেঞ্জ ইন দি থার্মোডাইনামিক স্টেট অফ এ সিস্টেম and all of its surroundings cannot precisely be restored to its initial state by infinitesimal changes in some properties of the system. ধরো তোমার কোন একটা সিস্টেম এবং সারাউন্ডিং কে একটা ইনিশিয়াল স্টেট থেকে একটা ফাইনাল স্টেটে নিয়ে যাওয়া হয়েছে। এবার আমি ইনফাইনাইটেসিমাল চেঞ্জ করে সিস্টেমটা এবং সারাউন্ডিংটাকে দুটোকেই যদি তার আগের অবস্থায় ফিরিয়ে না আনতে পারি, তাহলে সেই প্রসেসটাকে আমরা ইরিভার্সেবল প্রসেস বলবো। A system that undergoes an irreversible process
may still be capable of returning to its initial state. একটা সিস্টেম যেটা তোমার ইরিভার্সিবল প্রসেস পারফর্ম করছে, সেই সিস্টেমটাকে কিন্তু তার আবার আগের অবস্থায় আমরা ফিরিয়ে আনতে পারি। তাহলে হোয়ার লাইজ দি ইম্পসিবিলিটি? ইম্পসিবিলিটি লাইজ ইন রিস্টোরিং দি এনভায়রনমেন্ট টু ইটস ওন ইনিশিয়াল কন্ডিশন। সিস্টেমটাকে তার আগের স্টেটে ফিরিয়ে আনতে পারলেও সারাউন্ডিংসটাকে কিন্তু তার আগের স্টেটে ফিরিয়ে আনা সম্ভব নয়। এক কাপ চাকে আমি গরম করতে পারি, এক কাপ চাকে হিট আপ করে আমি গরম করতে পারি, 30 ডিগ্রি টেম্পারেচার থেকে সে 100 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে নিয়ে যেতে পারি। একই রকম ভাবে এটাকে যদি আমি 1 ঘন্টা বা 2 ঘন্টা ফেলে রাখি, তাহলে চাটা ঠান্ডা হয়ে আবার 30 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে ফিরে আসবে। বাট দি প্রসেস ইজ স্টিল ইরিভার্সিবল। তার কারণ এই প্রসেসটাতে হিট আপ করার সময় সারাউন্ডিংসে যে চেঞ্জ হয়েছে বা কুল ডাউন করার সময় সারাউন্ডিংসে যে চেঞ্জ হয়েছে, এই দুটো চেঞ্জ কিন্তু নালিফাইড হচ্ছে না। সারাউন্ডিংসের যে চেঞ্জটা হয়েছে হিট আপ করার সময়, সেইটা কিন্তু আর রিস্টোর হচ্ছে না চাটা যখন ঠান্ডা হচ্ছে। যদি সিস্টেম এবং সারাউন্ডিংস দুটোকেই একদম তার আগের স্টেটে ফিরিয়ে আনতে পারি, তবেই আমি প্রসেসটাকে রিভার্সিবল বলবো। যদি তা সম্ভব না হয়, তাহলে এই প্রসেসটা ইরিভার্সিবল। অল ন্যাচারাল প্রসেসেস আর ইরিভার্সিবল, অ্যাজ আই সেড আর্লিয়ার। ওকে, এটাই হচ্ছে ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট থার্মোডাইনামিক্সের, কোয়াসিস্ট্যাটিক প্রসেস, রিভার্সিবল প্রসেস এন্ড ইরিভার্সিবল প্রসেস। বাকি যে প্রসেসগুলোর কথা বলবো সেগুলো হ্যাঁ বলো। স্যার বলছি যে আপনি যে বললেন কথাটা যে চাটা যখন ঠান্ডা হচ্ছে তখন আর কি ওই সারাউন্ডিংস এর চেঞ্জটাকে নালিফাই করা যাচ্ছে না, কিন্তু স্যার যখন চাটা গরম হচ্ছিল তখন তো ও মানে ওর সারাউন্ডিং এ মানে ও বার্নার দিয়ে গরম যখন হচ্ছিল কিছুটা হিট ডিস্ট্রিবিউট করছিল যখন ও গরম হচ্ছিল। চাটা যখন গরম হচ্ছে তখন হিট ডিস্ট্রিবিউট করছে, হ্যাঁ ঠিকই তো। সারাউন্ডিং এ, আর তারপরে যখন ও ঠান্ডা হচ্ছে তখন তো সারাউন্ডিং থেকে কিছু হিট নিজে নিচ্ছে। কে নিচ্ছে? মানে চায়ের এটা না, চা কি করে হিট নেবে? চা তো হিট ছাড়বে। চা তো হিট রেডিয়েট করতে পারবে না, ঠান্ডা হবে। হ্যাঁ 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 স্যার বুঝতে আচ্ছা, পেরেছি। তুমি এটাকে আরো একটা প্র্যাকটিক্যাল গ্রাউন্ড থেকে ভাবো। সেটা হচ্ছে চাটা গরম করার সময় তোমাকে গ্যাস পোড়াতে হয়েছে, ঠিক আছে? চাটা ঠান্ডা করার সময় তুমি যে গ্যাসটা পুড়িয়েছো সেই গ্যাসটা ফিরে পাচ্ছ না, ঠিক আছে? হ্যাঁ স্যার বুঝতে বা পেরেছি। তুমি যদি ইলেকট্রিক কেটলিতে করো, তোমার ইলেকট্রিক বিলটা কিন্তু বাড়ছে না। চাটা গরম করেছো ঠিক আছে, ইলেকট্রিক বিল দিতে হচ্ছে, কিন্তু চাটা যদি ঠান্ডা করো তোমাকে সেই ইলেকট্রিক বিলটা একটু ফিরে নিয়ে যাবে না। ক্লিয়ার? মানে বেসিক্যালি তোমার যেখানে অল ন্যাচারাল প্রসেসে এরকম ডিসিপেটিভ এফেক্ট থাকে আর কি। হ্যাঁ, ডিসিপেটিভ এফেক্ট থাকে, যেটা আমি আগের স্লাইডটাতে বলেলাম যে পিস্টন দিয়ে তুমি কম্প্রেস করছো, কিন্তু পিস্টনের সাথে সিলিন্ডারের ওয়ালের তো একটা ফ্রিকশন হচ্ছে, তাতে করে এনার্জি লস হচ্ছে। আবার যখন সিস্টেমটাকে আগের অবস্থায় নিয়ে যাচ্ছি তখনও কিন্তু এনার্জি লস হচ্ছে। অর্থাৎ এই যে এনার্জি লস হলো, সেটাকে কিন্তু আর ফিরে পাওয়া গেল না বা জিনিসটাকে নালিফাই করা গেল না। সিস্টেমটাকে যে প্রেসার ভলিউম নিয়ে শুরু করেছিলাম আবার তার আগের জায়গাতে ফিরে আসতে পারি একটা পার্টিকুলার স্টেটে গিয়ে, কিন্তু সারাউন্ডিংসটাকে তার প্রিভিয়াস পজিশনে রিস্টোর করাটা সম্ভব নয়। ঠিক আছে স্যার বুঝতে ঠিক পেরেছি। আছে? ওকে, এই জিনিসটা আমরা যখন সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স পড়বো সেই কনটেক্সটে দেখবো, খুব খুব রেলিভেন্ট একটা কনসেপ্ট। হ্যাঁ, ওকে, নেক্সট কিছু থার্মোডাইনামিক প্রসেস, এগুলো খুব সিম্পল জিনিস, যেগুলো তোমরা অলরেডি কনভার্সেন্ট। সাইক্লিক প্রসেস, বুঝতে পারছো হোয়াট ইজ এ সাইক্লিক প্রসেস? সাইকেল মানে একটা কমপ্লিট প্রসেস আর কি। অর্থাৎ সিস্টেমটাকে আমি একটা ইকুইলিব্রিয়াম স্টেট থেকে শুরু করেছি, যদি আবার তার আগের অবস্থায় ফিরে আসি তাহলে সেই প্রসেসটা একটা সাইক্লিক প্রসেস হবে। The final state of a system in a thermodynamic process is same as the initial state. The process is called cyclic. একটা থার্মোডাইনামিক প্রসেসের মধ্য দিয়ে একটা সিস্টেমকে নিয়ে গেছি, যে স্টেট থেকে শুরু করেছিলাম এট দি এন্ড যদি আবার আগের স্টেটে ফিরে আসি তাহলে সেই প্রসেসটাকে আমরা সাইক্লিক প্রসেস বলবো। দি অবজারভেবল হুইচ আর স্টেট ফাংশনস, আমি পরে আসছি কোন অবজারভেবল গুলোকে স্টেট ফাংশনস বলা হয়। তো যে অবজারভেবল গুলো স্টেট ফাংশন, সেইগুলোর কোনো রকম চেঞ্জ হবে না। তোমরা জিনিসটাকে ওই সেই এর মতো কম্পেয়ার করতে পারো আর কি। সাইক্লিক এ কি বলে, পাথ ইন্টিগ্রাল, ক্লোজ পাথ ইন্টিগ্রাল।
কনজারভেটিভ ফোর্স যদি হয়, কনজারভেটিভ ফোর্সে পাথ ইন্টিগ্রাল কত হয় সাইক্লিক প্রসেসে? 0। কনজারভেটিভ ফোর্সের ক্ষেত্রে সাইক্লিক পাথে ইন্টিগ্রাল যদি করো তাহলে ওয়ার্ক ডানটা 0 হয়। তো এখানেও থার্মোডাইনামিক্সে কিছু ফাংশন আমরা পাবো যেগুলোকে স্টেট ফাংশন বলা হয়, আর কিছু ফাংশন পাবো যেগুলোকে পাথ ফাংশন বলা হয়। ইন এ সাইক্লিক প্রসেস দি স্টেট ফাংশন ডাজ নট চেঞ্জ। স্টেট ফাংশন গুলো কোনো রকম চেঞ্জ হয় না, but there are some observables which we know as the path functions. They undergo a net change in the cyclic process. সেই সমস্ত ফাংশন গুলো সাইক্লিক প্রসেসে কিছু চেঞ্জ হয়। আমি পরে আসছি এটা স্টেট ফাংশন কি পাথ ফাংশন কি। সাইক্লিক প্রসেসটা কি তাহলে পরিষ্কার বোঝা গেল। এখানে একটা এক্সাম্পল দেওয়া রয়েছে, দেখো সে প্রেসার ভলিউম এইরকম ডায়াগ্রামে জিনিসটাকে দেখানো আছে। প্রেসার ভলিউম ডায়াগ্রামে জিনিসটাকে দেখানো আছে। 1 is the initial state, একটা সে গ্যাসিয়াস সিস্টেম, এই 1টা হচ্ছে ইনিশিয়াল স্টেট। আমি এই পাথটা ফলো করে, এই প্রসেসটা ফলো করে সিস্টেমটাকে এই স্টেটটাতে নিয়ে গেছি। আবার যদি তার আগের জায়গাতে ফিরে আনতাম তাহলে এই প্রসেসটাকে আমরা সাইক্লিক প্রসেস বলবো, এন্টায়ার প্রসেসটাকে সাইক্লিক প্রসেস বলবো। অর্থাৎ চাটাকে গরম করলাম এবং যে টেম্পারেচার থেকে শুরু করেছিলাম, চাটাকে গরম করার পর ঠান্ডা করতে শুরু করলাম। ঠান্ডা করার পর যদি আবার আগের টেম্পারেচারটাতে ফিরে আসতে পারি এবং আগের ভলিউমটাতে ফিরে আসতে পারি, আগের প্রেসারটাতে ফিরে আসতে পারি, তাহলে এই প্রসেসটাকে আমরা সাইক্লিক প্রসেস বলবো। প্রকার আইসোথার্মাল প্রসেস। হ্যাঁ বলো স্যার রিভার্সিবল, স্যার সব রিভার্সিবল প্রসেসকে তো তাহলে সাইক্লিক প্রসেস হ্যাজ নাথিং টু ডু উইথ দি রিভার্সিবল প্রসেস। কেমন? সাইক্লিক প্রসেসের সাথে রিভার্সিবল প্রসেসের কোনো সম্পর্ক নেই। স্যার রিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে তো আমরা ইনিশিয়াল স্টেটে ফিরে যেতে পারছি, তাহলে সেটাকে কেন আমি সাইক্লিক প্রসেস বলতে পারবো না? না, রিভার্সিবল প্রসেসকে মানে এই যে প্রসেসটা, ধরো পিভি ডায়াগ্রামে তুমি দেখাচ্ছ, এইটা সে ইয়োর প্রেসার, এইটা হচ্ছে ভলিউম ভি। তুমি স্টেট 1 থেকে স্টেট 2 তে আসছো, এইটা স্টেট 1, এইটা স্টেট 2 তে আসছো। এই যে প্রসেসটা, এই প্রসেসটা সাইক্লিক নয়, যেটা আমি দেখিছি এখানে, এটা কনভিন্স প্রসেসটা সাইক্লিক নয়। এগ্রি? হ্যাঁ স্যার। 1 থেকে 2 তে এসেছি এ পাথ বরাবর সে, হ্যাঁ, এই প্রসেসটা তো সাইক্লিক নয়, বাট ইট ক্যান বি রিভার্সিবল প্রসেস। এটা রিভার্সিবল প্রসেস হতেই পারে। রিভার্সিবল প্রসেসের ডেফিনিশন হচ্ছে যে যদি আমরা ইনফাইনাইটেসিমাল চেঞ্জ করতাম তাহলে সিস্টেমটা তার আগের স্টেটে ফিরে যেত কিনা, সিস্টেম এবং সারাউন্ডিংসটা তার আগের স্টেটে ফিরে যেত কিনা, তবে আমি প্রসেসটাকে রিভার্সিবল প্রসেস বলতাম। ঠিক আছে? যদি এই পাথওয়েটা এমন হয়, 1 থেকে 2 নাম্বার পাথে যদি আমরা এমন একটা প্রসেসে আসি যে কোনো একটা ইন্টারমিডিয়েট স্টেটে আসার পর ইনফাইনাইটেসিমাল চেঞ্জ করলে তার আগের স্টেটটাতে ফিরে যাবে, তবেই আমি প্রসেসটাকে রিভার্সিবল প্রসেস বলবো। অর্থাৎ একটা এই যে প্রসেস এখানে যেটা দেখানো হয়েছে এটা সাইক্লিক নয়, বাট ইট ক্যান বি রিভার্সিবল প্রসেস। আচ্ছা স্যার। ঠিক আছে? এর এই প্রপার্টিটা রয়েছে আর কি। এটাকে এমন ভাবে রান করানো হয়েছে যে এই প্রপার্টিটা রয়েছে, সিস্টেমটা এবং সারাউন্ডিংসটা তার আগের পাথে ফিরে যেতে পারে। ওকে, পরে এগুলো আরো ক্লিয়ার হবে আর কি। ঠিক আছে। নেক্সট আইসোথার্মাল প্রসেসেস। আইসোথার্মাল প্রসেস বলতে কি বোঝায়? আইসোথার্মাল প্রসেস বলতে সেই প্রসেসগুলোকে আমরা বুঝি যে প্রসেসে টেম্পারেচার অফ দি সিস্টেম রিমেন সেম। নামটা শুনেই বুঝতে পারছো, আইসোথার্মাল। আইসো মানে কি? ইকুয়াল, থার্মাল মিন্স টেম্পারেচার, থার্ম। তো যে প্রসেসে, যে থার্মোডাইনামিক প্রসেসে টেম্পারেচারটা একই রকম থাকে থ্রু আউট দি প্রসেস, সেই প্রসেসটাকে আমরা আইসোথার্মাল প্রসেস বলি। এইগুলো তো আমরা ছোটবেলায় পড়ে এসেছো, এগুলো নিয়ে বিশেষ কিছু বলার নেই। আমি এমনিতে আগে লেকচার স্লাইড গুলো না দিলে একটা কোয়েশ্চেন করতাম এইরকম, এক্সাম্পল জানো কিনা, সেইটা খুব কম ক্ষেত্রে উত্তর পাওয়া যেত। কিন্তু যেহেতু এখানে তোমরা লেকচার স্লাইডটা আগে পেয়েই গেছো, ইউ নো দি অ্যান্সার, জিজ্ঞাসা করে কিছু লাভ নেই। এরকম বেশ কিছু এক্সাম্পলস রয়েছে, যেমন মেল্টিং অফ আইস। আইস যতক্ষণ না মেল্ট করছে বা ওয়াটারটা যতক্ষণ না ফ্রিজ করছে, ইভাপোরেশন অফ ওয়াটারটা যতক্ষণ না এন্টায়ার ওয়াটারটা ইভাপোরেট করছে ততক্ষণ পর্যন্ত টেম্পারেচারটা কনস্ট্যান্ট থাকে। ফর পিওর ওয়াটার যদি 0 কেলভিনে আমরা রাখি, 0 কেলভিন নয় সরি 0 ডিগ্রি সেন্টিগ্রেডে যদি রাখি, তাহলে এই এন্টায়ার ওয়াটারটা যতক্ষণ না
আইসে কনভার্টেড হচ্ছে ততক্ষণ পর্যন্ত টেম্পারেচারটা একই রকম থাকে। ঠিক একই রকম ভাবে তুমি ওয়াটারকে যদি বয়েল করো, এটা ইভাপোরেটেড হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে, যতক্ষণ না পুরো ওয়াটারটা বয়েলড আউট হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু টেম্পারেচারটা কনস্ট্যান্ট থাকবে। সো দোজ আর দি এক্সাম্পলস অফ আইসোথার্মাল প্রসেসেস। An isothermal process for an ideal gas is governed by Boyle's law। তোমরা দেখে এসেছো একটা আইডিয়াল গ্যাসের কথা যদি কনসিডার করি, at constant temperature PV product remains constant, P into V এই প্রোডাক্টটা কনস্ট্যান্ট থাকে। এই পিভি রিলেশনটাকে সেক্ষেত্রে আমরা আইসোথার্ম বলি, পিভি আইসোথার্ম। এই কথার মানে কি, যে তোমার প্রেসার ভলিউম এইটা কনস্ট্যান্ট, প্রসেসটা একটা আইসোথার্মাল প্রসেস। এক্ষেত্রে পিভি আইসোথার্মটা কেমন হয়, পিভি আইসোথার্ম becomes a rectangular hyperbola। পিভি আইসোথার্মটা এক্ষেত্রে একটা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা হয়। আরো দেখেছো যে ইন্টারনাল এনার্জি অফ অ্যান আইডিয়াল গ্যাস যেহেতু শুধুমাত্র টেম্পারেচারের ফাংশন, কাজেই এইটা কনস্ট্যান্ট থাকে থ্রু আউট দি আইসোথার্মাল প্রসেস। এটা কিন্তু মানে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে একটা কনসেপ্ট যেটা তোমরা পড়ে এসেছো, এটাকে একটু রিভিউ করা। এই যে এটা হচ্ছে তোমার ইনিশিয়াল স্টেট যেটাকে P0 V0 দিয়ে ক্যারেক্টারাইজ করা হয়েছে, বিটা হচ্ছে সাম ফাইনাল স্টেট যেটাকে P1 V1 দিয়ে ক্যারেক্টারাইজ করা হয়েছে। এট কনস্ট্যান্ট টেম্পারেচার যদি আমি A থেকে B পর্যন্ত একটা কোয়াসিস্ট্যাটিক প্রসেসের কথা কনসিডার করি, তাহলে কোয়াসিস্ট্যাটিক প্রসেসের কথা কনসিডার করি তাহলে সেই প্রসেসটাকে আমরা এইরকম ভাবে দেখাতে পারি, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, অর্থাৎ এই প্রসেসে টেম্পারেচারটা কনস্ট্যান্ট থাকে। নেক্সট আইসোব্যারিক প্রসেস। তোমার কি হেডফোনটা লাগবে না এয়ারফোনে করবে? আচ্ছা না, জাস্ট এ মিনিট, হ্যাঁ একটু জাস্ট ওয়েট করো। পেয়েছো না? পেয়েছো তো তুমি? লিঙ্কটা পেয়েছো? ইমেলে পাঠিয়ে দিচ্ছি, দেখো যদি অসুবিধা হয় বলো। একটু জাস্ট ওয়েট করো। আইসোব্যারিক প্রসেস আমরা কোনগুলোকে বলবো, নামটা এখান থেকেও পরিষ্কার। বার কি, বারটা হচ্ছে বেসিক্যালি প্রেসারের একটা ইউনিট, আইসোবার। তাহলে এই প্রসেসে এমন একটা থার্মোডাইনামিক প্রসেস যেখানে আমি সিস্টেমটাকে একটা ইনিশিয়াল স্টেট থেকে আরেকটা স্টেটে নিয়ে যাচ্ছি এবং প্রেসার অফ দি সিস্টেম রিমেন্স কনস্ট্যান্ট, সিস্টেমের প্রেসারটা একই রকম থাকে, সেই প্রসেসটাকে বেসিক্যালি আইসোব্যারিক প্রসেস বলা হয়। ওকে, সেই প্রসেসটাকে আমরা আইসোব্যারিক প্রসেস বলে থাকি। এক্সাম্পল অফ অ্যান আইসোব্যারিক প্রসেস হচ্ছে হিটিং অফ ওয়াটার ইন ওপেন এয়ার। ওপেন এয়ারে যদি আমরা ওয়াটারকে হিট করি তাতে করে কি হবে, ভলিউমটা চেঞ্জ হবে, টেম্পারেচারে চেঞ্জ হবে, কিন্তু কোনো রকম এর চেঞ্জটা পাবো না, প্রেসারের চেঞ্জ হবে না, অ্যাটমসফিয়ারিক প্রেসার যেটা সেইটাতেই কনস্ট্যান্ট থাকবে। শুনতে পাচ্ছ সবাই? হ্যালো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। ওকে, হ্যাঁ আমি হেডফোনটা আসলে চেঞ্জ করলাম, সময় লাগলো একটু আর কি। So heating of water in open air occurs under the atmospheric pressure and the process can be regarded as an isobaric process. আইডিয়াল গ্যাসের কথা কনসিডার করো। আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে তোমরা জানো আইসোব্যারিক প্রসেসে কি হয়। an ideal gas under the isobaric process follows চার্লস ল। এক্ষেত্রে V/T এইটা কনস্ট্যান্ট থাকে। at constant pressure V volume varies proportionally with temperature। এক্ষেত্রে যে পিভি রিলেশন সেটাকে আমরা আইসোবার বলে থাকি। আগে আমরা বলেছিলাম আইসোথার্ম মানে হচ্ছে কনস্ট্যান্ট টেম্পারেচারে পিভি রিলেশন, সেটাকে আইসোথার্ম বলা হয়। আইসোবার বলতে কি বোঝায়, কনস্ট্যান্ট প্রেসারে যে পিভি রিলেশন সেইটা, কনস্ট্যান্ট প্রেসারে পিভি রিলেশনটাকে আইসোবার বলা হয়। এক্ষেত্রে আইসোবারটা কেমন হবে, আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে আইসোবার উইল বি এ স্ট্রেট লাইন হুইচ ইজ প্যারালাল টু দি ভলিউম অ্যাক্সিস। অর্থাৎ দেখতেই পাচ্ছ যে এখানে টেম্পারেচার চেঞ্জ করছে কিন্তু প্রেসারটা তো কনস্ট্যান্ট রয়েছে, প্রেসার ভলিউম গ্রাফটা তাহলে এরকম একটা হরাইজন্টাল লাইন দিয়ে ডেসক্রাইব করা যেতে পারে।
নেক্সট আইসোকোরিক প্রসেস, এটাও তোমরা জানো। ফর অ্যান আইসোকোরিক প্রসেস দি ভলিউম অফ দি সিস্টেম রিমেন্স কনস্ট্যান্ট। একটা থার্মোডাইনামিক প্রসেস যে প্রসেসে ভলিউমটা কনস্ট্যান্ট থাকে। আমরা ধরো একটা মেটাল কন্টেনারের মধ্যে কিছুটা গ্যাসকে নিয়ে যদি হিট আপ করতে থাকি, একটা সিল্ড মেটাল কন্টেনারের মধ্যে গ্যাস নিয়েছি বা লিকুইড নিয়েছি, নিয়ে আমি হিট আপ করছি, তাহলে ভলিউমটা আনচেঞ্জ থাকবে। ভলিউমটা মানে মেটালের তো এক্সপানশন রিলেটিভলি কম, টেম্পারেচার দিচ্ছ মেটালটার এফেক্টিভলি কোনো রকম এক্সপানশন হচ্ছে না, খুব হাই টেম্পারেচারে যদি না যাও। অন দি আদার হ্যান্ড গ্যাসটারও কিন্তু মানে একই রকম ভাবে তাহলে গ্যাসটারও কোনো রকম এক্সপানশন হচ্ছে না, গ্যাসটা তো ওই কন্টেনারের মধ্যে কনফাইন্ড, গ্যাসেরও তাহলে কোনো রকম এক্সপানশন হচ্ছে না, ভলিউম রিমেন্স কনস্ট্যান্ট, বাট টেম্পারেচার ইনক্রিজেস, প্রেসার ইনক্রিজেস। তাহলে এই যে প্রসেসটা, হিটিং অফ এ গ্যাস ইন এ সিল্ড মেটাল কন্টেনার, in this case pressure and temperature increases but volume remains constant, এই প্রসেসটাকে তাহলে আমি একটা আইসোকোরিক প্রসেস বলতে পারি। আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে আইসোকোরিক প্রসেস আমরা দেখে এসেছি। ফর অ্যান আইডিয়াল গ্যাস the isochoric process follows the equation of state P by T equals to constant, pressure টা proportional to temperature। পিভি রিলেশনটা এক্ষেত্রে আমরা আইসোকোর বলে থাকি। পিভি রিলেশন যেটা, সেটাকে আইসোকোর বলা হয়। এটাও একটা স্ট্রেট লাইন হবে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে, বাট এই স্ট্রেট লাইনটা উইল বি প্যারালাল টু দি প্রেসার অ্যাক্সিস। ভলিউমটা কনস্ট্যান্ট, গ্রাফটা থেকেই বুঝতে পারছো ভলিউমটা কনস্ট্যান্ট, প্রেসারটা ইনক্রিজ করছে অ্যাজ দি টেম্পারেচার ইনক্রিজেস। নেক্সট অ্যাডিয়াবেটিক প্রসেস, এটাও তোমরা দেখে এসেছো। হোয়াট ইজ অ্যান অ্যাডিয়াবেটিক প্রসেস? ফর অ্যান অ্যাডিয়াবেটিক প্রসেস দেয়ার অকার্স নো চেঞ্জ অফ হিট, নো এক্সচেঞ্জ অফ হিট বিটুইন দি সিস্টেম অ্যান্ড সারাউন্ডিংস। এমন একটা থার্মোডাইনামিক প্রসেস যে থার্মোডাইনামিক প্রসেসের সিস্টেম এবং সারাউন্ডিংসের মধ্যে কোনো রকম হিট এক্সচেঞ্জ হয় না, সেটাই বেসিক্যালি অ্যাডিয়াবেটিক প্রসেস। The equation of state of an ideal gas under adiabatic process is described by this relation। দেখে এসেছো, আমরা পরে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এর অ্যাপ্লিকেশন হিসাবে জিনিসটাকে ডিরাইভও করব। PV to the power gamma equals to constant, that is the equation of state for an ideal gas which is undergoing some adiabatic process। You know gamma is the ratio of two specific heats, Cp by Cv, এইটাকে গামা বলা হয়। এক্ষেত্রে রিলেশনটা কেমন? পিভি রিলেশনটা এইরকম, এটা অবশ্যই কিন্তু রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা নয়। রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলার ক্ষেত্রে পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট, আর এক্ষেত্রে পিভি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট। যেমনটা জানো গামা ইজ গ্রেটার দ্যান 1, কাজে এর ক্ষেত্রে স্লোপটা আরো স্টিপার হবে। তো এটাই হচ্ছে তোমার অ্যাডিয়াবেটিক প্রসেস আর কি। অ্যাডিয়াবেটিক প্রসেস আমরা থার্মোডাইনামিক্সে বিভিন্ন কনটেক্সটে ডিসকাস করব। ইনফ্যাক্ট সব প্রসেসগুলোই বিভিন্ন কনটেক্সটে ডিসকাস করা হবে। আইসোথার্মাল প্রসেস, আইসোব্যারিক প্রসেস বা তোমার অ্যাডিয়াবেটিক প্রসেস, এগুলো বিভিন্ন কনটেক্সটেই কাজে লাগবে। আচ্ছা, এইগুলোই তোমার যেটা বলার ছিল রিগার্ডিং দি থার্মোডাইনামিক প্রসেসেস। নাও লেট আস ডিসকাস অন থার্মোডাইনামিক ফাংশনস। আগেই আমরা বলেছি যে ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্সের অবজেক্টিভটা হচ্ছে একটা সিস্টেমের কিছু ম্যাক্রোস্কোপিক প্রপার্টিজকে এক্সট্র্যাক্ট করা। তো সেই ম্যাক্রোস্কোপিক প্রপার্টিজগুলো কেমন? ধরো এনার্জি একটা ম্যাক্রোস্কোপিক প্রপার্টি, আই মিন ইন্টারনাল এনার্জি একটা প্রপার্টি বলতে পারো, বা এনার্জি অফ দি সিস্টেম, এটা একটা ম্যাক্রোস্কোপিক প্রপার্টি। একটা সিস্টেমকে আমি একটা স্টেট থেকে আরেকটা স্টেটে নিয়ে গেলাম, তাতে করে কতটা ওয়ার্ক ডান হবে সেটা একটা ম্যাক্রোস্কোপিক প্রপার্টি, ম্যাক্রোস্কোপিক অবজারভেবল বলতে পারো। একটা সিস্টেমকে একটা স্টেট থেকে আরেকটা স্টেটে নিয়ে যেতে কতটা হিট দিতে হবে সেটা একটা ম্যাক্রোস্কোপিক অবজারভেবল। অর্থাৎ থার্মোডাইনামিক্সে এরকম প্রচুর ম্যাক্রোস্কোপিক অবজারভেবলস আমরা স্টাডি করব, যেমন হিট, ওয়ার্ক ডান, ইন্টারনাল এনার্জি, এনট্রপি, এই সমস্ত জিনিসগুলো। তো আমরা বলেইছি অলরেডি যে এই ম্যাক্রোস্কোপিক অবজারভেবলসগুলোকে ক্যালকুলেট করা হয় বা প্রেডিক্ট করা হয় ইন টার্মস অফ সাম ম্যাক্রোস্কোপিক প্যারামিটার্স ডিফাইনিং দি সিস্টেম হুইচ উই কল দি থার্মোডাইনামিক কোঅর্ডিনেটস, রাইট? থার্মোডাইনামিক কোঅর্ডিনেটেড টার্মে আমরা এই ম্যাক্রোস্কোপিক ভেরিয়েবলগুলোকে ক্যালকুলেট করব। অর্থাৎ অ্যাজ এ ফাংশন অফ প্রেসার, ভলিউম, টেম্পারেচার আমরা হিট এক্সচেঞ্জ কতটা হচ্ছে ক্যালকুলেট করব। অ্যাজ এ ফাংশন অফ প্রেসার, ভলিউম, টেম্পারেচার ওয়ার্ক ডান কতটা হচ্ছে একটা থার্মোডাইনামিক প্রসেসের জন্য সেইটা ক্যালকুলেট করব। ইন্টারনাল এনার্জি চেঞ্জ কতটা হচ্ছে সেইটা আমরা ক্যালকুলেট করব।
পরিষ্কার হলো কি বললাম তাহলে? ম্যাক্রোস্কোপিক অবজারভেবলস লাইক হিট, ওয়ার্ক ডান, ইন্টারনাল এনার্জি, এন্ট্রপি, দেয়ার আর মেনি ইনফ্যাক্ট, দে আর দি ফাংশনস অফ থার্মোডাইনামিক কোঅর্ডিনেটস। এখন এই ফাংশনগুলোর মানে এই অবজারভেবলগুলোর যে চেঞ্জ, সেই মানে অবজারভেবলগুলো চেঞ্জ করে ন্যাচারালি অ্যাজ দি স্টেট অফ দি সিস্টেম চেঞ্জেস। এন্ট্রপির কথা যদি বলি, এন্ট্রপি অফ দি সিস্টেম উইল চেঞ্জ অ্যাজ দি সিস্টেম চেঞ্জেস ফ্রম ওয়ান স্টেট টু আদার স্টেট। ইন্টারনাল এনার্জি অফ দি সিস্টেম, একটা সিস্টেমকে একটা টেম্পারেচার থেকে যদি আরেকটা টেম্পারেচারে নিয়ে যাই তাহলে নিশ্চয়ই ইন্টারনাল এনার্জি চেঞ্জ হবে। অর্থাৎ এই অবজারভেবলগুলো সিস্টেমের সাথে চেঞ্জ করতে থাকে। একটু হোল্ড করো। হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার। শোনা যাচ্ছে? ওকে ওকে। So observable change as the state of the system changes. For some of these observables, the change depends on initial and final states only and not on the process. কিছু অবজারভেবল রয়েছে এই থার্মোডাইনামিক্সে আমরা যে সমস্ত ম্যাক্রোস্কোপিক অবজারভেবলগুলো নিয়ে স্টাডি করব, তাদের মধ্যে কিছু অবজারভেবলস রয়েছে যাদের চেঞ্জটা শুধুমাত্র সিস্টেমের ইনিশিয়াল স্টেট আর ফাইনাল স্টেটের ওপরই ডিপেন্ড করে। আমি ইনিশিয়াল স্টেট থেকে ফাইনাল স্টেটে কিভাবে গেছি, কোন থার্মোডাইনামিক প্রসেস ফলো করে সিস্টেমটাকে ইনিশিয়াল স্টেট থেকে ফাইনাল স্টেটে নিয়ে গেছি তার উপরে ডিপেন্ড করে না। আর কিছু অবজারভেবলস রয়েছে যারা সিস্টেমটার ইনিশিয়াল স্টেট ফাইনাল স্টেটের ওপর ডিপেন্ড করার পাশাপাশি আমি কিভাবে সিস্টেমটাকে ইনিশিয়াল স্টেট থেকে ফাইনাল স্টেটে গেছি নিয়ে গেছি তার উপরেও ডিপেন্ড করে। অ্যাকর্ডিংলি এই অবজারভেবলসগুলোকে আমরা ব্রডলি দুটো ভাগে ক্লাসিফাই করতে পারি। একটা হচ্ছে স্টেট ফাংশনস আর আরেকটা হচ্ছে পাথ ফাংশন। নামটা শুনেই বুঝতে পারছো কোনগুলো স্টেট ফাংশন কোনগুলো পাথ ফাংশন। স্টেট ফাংশন কোনগুলোকে আমরা বলবো? সেই সমস্ত থার্মোডাইনামিক ফাংশনস, সেই সমস্ত ম্যাক্রোস্কোপিক অবজারভেবলস দি চেঞ্জ অফ হুইচ ডিপেন্ডস অনলি অন দি ফাইনাল অ্যান্ড ইনিশিয়াল স্টেটস অফ দি সিস্টেম অ্যান্ড নট অন দি পাথ অর দি প্রসেস through which the system is taken from the initial state to the final state. এই সমস্ত ফাংশনগুলোকে আমরা স্টেট ফাংশন বলে থাকি। যেমন ইন্টারনাল এনার্জি অফ এ সিস্টেম, এন্ট্রপি অফ এ সিস্টেম, এনথালপি অফ এ সিস্টেম, এই সমস্ত অবজারভেবলগুলোর যে চেঞ্জ সেইটা কিন্তু সিস্টেমের ফাইনাল স্টেটটা কি আর ইনিশিয়াল স্টেটটা কি তার উপরেই ডিপেন্ড করে। আমরা ইনিশিয়াল স্টেট থেকে ফাইনাল স্টেটে কোন থার্মোডাইনামিক প্রসেস ফলো করে গেছি তার উপরে ডিপেন্ড করে না। ন্যাচারালি একটা সাইক্লিক প্রসেসের ক্ষেত্রে কি হয়? সাইক্লিক প্রসেসের ক্ষেত্রে ইনিশিয়াল স্টেটও যা ফাইনাল স্টেটও তো তাই। তাহলে সাইক্লিক প্রসেসের ক্ষেত্রে এই স্টেট ফাংশনগুলোর কোনো রকম নেট চেঞ্জ হবে না। দেয়ার ইজ নো চেঞ্জ ইন দিজ অবজারভেবলস ইন এ সাইক্লিক থার্মোডাইনামিক প্রসেস। পাথ ফাংশন কোনগুলো? এটাও পরিষ্কার ডেফিনিশনটা থেকে। সেই সমস্ত থার্মোডাইনামিক ফাংশনস বা ম্যাক্রোস্কোপিক অবজারভেবলস যাদের চেঞ্জটা সিস্টেমের ইনিশিয়াল এবং ফাইনাল স্টেটের পাশাপাশি কিভাবে আমরা সিস্টেমটাকে ইনিশিয়াল স্টেট থেকে ফাইনাল স্টেটে নিয়ে গেছি সেই থার্মোডাইনামিক প্রসেসটার উপরেও ডিপেন্ড করে, তাদেরকে পাথ ফাংশন বলা হয়। এক্সাম্পলস: হিট এক্সচেঞ্জ, ওয়ার্ক ডান। একটা সিস্টেমকে একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যদি নিয়ে যাওয়া হয়, আইসোথার্মাল প্রসেসে ওয়ার্ক ডান একরকম, অ্যাডিয়াবেটিক প্রসেসে ওয়ার্ক ডান একরকম। অর্থাৎ এই ওয়ার্ক ডান বা হিট এক্সচেঞ্জ এই ধরনের থার্মোডাইনামিক অবজারভেবলগুলো কিন্তু পাথ ফাংশন বলা হয় এগুলোকে। এরা থার্মোডাইনামিক প্রসেসের উপরেও ডিপেন্ড করে। ইনিশিয়াল স্টেট ফাইনাল স্টেটের উপর তো ডিপেন্ড করবেই, তার পাশাপাশি থার্মোডাইনামিক প্রসেসের উপরেও ডিপেন্ড করে। What happens in a cyclic thermodynamic process? Definitely cyclic thermodynamic processের ক্ষেত্রে যেহেতু এটা পাথ ডিপেন্ডেন্ট ফাংশন, এদের কিন্তু একটা নেট চেঞ্জ অবজার্ভ করা যায়। আমি যদি একটা সাইক্লিক প্রসেসে ওয়ার্ক ডান ক্যালকুলেট করি তাহলে দেখতে পাবো যে ওয়ার্ক ডানটা নন জিরো, ওয়ার্ক ডানের একটা চেঞ্জ আছে। বা হিট এক্সচেঞ্জ এর কথা যদি ক্যালকুলেট করি একটা সাইক্লিক থার্মোডাইনামিক প্রসেসে, দেয়ার উইল বি নেট হিট এক্সচেঞ্জ। আরেকটা টাইপের ক্লাসিফিকেশন, এই থার্মোডাইনামিক ভেরিয়েবলগুলোকে আরেক রকম ভাবে ক্লাসিফাই করা হয়। এইগুলোকে এই যেমনটা নাম দেওয়া হয়েছে ইন্টেনসিভ ভেরিয়েবলস আর এক্সটেন্সিভ ভেরিয়েবলস। ইন্টেনসিভ প্রপার্টি বা ইন্টেনসিভ ভেরিয়েবলস কোনগুলো?
এইগুলো বেসিক্যালি তোমার মানে অবশ্যই আমরা বাল্ক প্রপার্টিজ নিয়ে ডিসকাস করছি, ম্যাক্রোস্কোপিক প্রপার্টিজ নিয়ে ডিসকাস করছি। A bulk property is called intensive property, which depend on the size of the system or the amount of material of the system. একটা বাল্ক প্রপার্টিকে ইন্টেনসিভ প্রপার্টি কখন বলবো, একটা ম্যাক্রোস্কোপিক ভেরিয়েবলকে কখন ইন্টেনসিভ প্রপার্টি বলবো, যদি সেই প্রপার্টিটা সিস্টেমের সাইজ বা সিস্টেমের মধ্যে কতটা মেটেরিয়াল আছে তার উপরে ডিপেন্ড করে। সিস্টেমের সাইজ, সিস্টেমের এক্সটেন্ট, সিস্টেমের মধ্যে কতটা মেটেরিয়াল আছে তার উপরে যদি ডিপেন্ড করে তাহলে সেই প্রপার্টিটাকে ইন্টেনসিভ প্রপার্টি বলা হয়। যদি না করে, সরি আই সেড ইট রংলি, যদি ডিপেন্ড না করে সিস্টেমের সাইজ, সিস্টেমের এক্সটেন্ট এবং অ্যামাউন্ট অফ দি মেটেরিয়াল এর ওপরে যদি ডিপেন্ড না করে, ইন্ডিপেন্ডেন্ট অফ সিস্টেম সাইজ যদি হয় তাহলে সেটাকে আমরা ইন্টেনসিভ প্রপার্টি বলে থাকি। যেমন টেম্পারেচার অফ এ সিস্টেম, ধরো আমি এইরকম একটা সিস্টেম নিয়েছি, যে সিস্টেমটা থার্মাল ইকুইলিব্রিয়ামে রয়েছে। এবার এই সিস্টেমটাকে যদি দুটো ভাগে ভাগ করে দিই তাহলে দেখবো যে এইখানে টেম্পারেচার যা, এইখানেরও টেম্পারেচার একই রকম। অর্থাৎ সিস্টেমটা কত বড় তার উপরে কিন্তু টেম্পারেচারটা ডিপেন্ড করছে না। ঠিক একই রকম ভাবে প্রেসারের কথা যদি বলো, প্রেসারটাও একই রকম। কনসেন্ট্রেশন মানে কি, মাস বাই ভলিউম। সিস্টেমটা যদি ইকুইলিব্রিয়ামে থাকে, সিস্টেমটাকে যদি হাফ করে দিই বা 1/4 করে দিই, তাতে করে কিন্তু কনসেন্ট্রেশনের কোনো রকম চেঞ্জ হবে না। টেম্পারেচার, প্রেসার, কনসেন্ট্রেশন, ডেনসিটি, স্পেসিফিক হিট, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, সারফেস টেনশন, ভিসকোসিটি, ইলাস্টিসিটি, কেমিক্যাল পোটেনশিয়াল, এরকম প্রচুর প্রপার্টিজ রয়েছে যে প্রপার্টিগুলো ইন্ডিপেন্ডেন্ট অফ দি সাইজ অফ দি সিস্টেম, ইন্ডিপেন্ডেন্ট অফ দি অ্যামাউন্ট অফ দি মেটেরিয়াল দ্যাট দি সিস্টেম কন্টেন্টস। এই ধরনের ভেরিয়েবলগুলো বা প্রপার্টিগুলোকে আমরা ইন্টেনসিভ প্রপার্টি বলে থাকি। হোয়াট আর এক্সটেন্সিভ প্রপার্টিজ? এক্সটেন্সিভ প্রপার্টি কোনগুলোকে বলবো? ন্যাচারালি যেগুলো ইন্টেনসিভ নয়, অর্থাৎ যদি তোমার এই প্রপার্টিগুলো সিস্টেম সাইজ, সিস্টেমের এক্সটেন্ট, সিস্টেমের কতটা মেটেরিয়াল রয়েছে তার উপরে ডিপেন্ড করে, তাহলে সেইগুলোকে আমরা এক্সটেন্সিভ প্রপার্টি বলবো। তো ন্যাচারালি এটা তাহলে একটা অ্যাডিটিভ ফর ইন্ডিপেন্ডেন্ট নন ইন্টারঅ্যাক্টিং সিস্টেম। এখানে যে এক্সাম্পলটা দেখাচ্ছিলাম সেইটার কথাই ভাবো। ধরো এইরকম ধরনের দুটো সিস্টেম রয়েছে বা একটা সিস্টেমই রয়েছে। ধরো জাস্ট এ মিনিট, এটা বাদ দাও, ফিগারটা এইরকম একটা ফিগারের কথা কনসিডার করো। ধরো এরকম একটা সিস্টেম রয়েছে, এইটা ইকুইলিব্রিয়ামে আছে। এখন এখানে একটা নির্দিষ্ট সংখ্যক মলিকিউল রয়েছে। যদি আমি সিস্টেমটাকে হাফ করে দিই তাহলে কি হবে, এইখানে নাম্বার অফ মলিকিউলস n/2, এইখানে নাম্বার অফ মলিকিউলস n/2। এইখানে টোটাল মাসটা কত? টোটাল মাসটা হবে m/2, এইখানে টোটাল মাসটা হবে m/2। অর্থাৎ তোমার এই যে মাস বলতে পারো বা নাম্বার অফ মলিকিউলস, এইগুলো কিন্তু সিস্টেমের এক্সটেন্সিভ প্রপার্টি। সিস্টেমটা কত বড় তার উপরে ডিপেন্ড করে। এছাড়াও আরো কিছু প্রপার্টি রয়েছে। টোটাল যে ইন্টারনাল এনার্জি সেটাও কিন্তু খেয়াল করে দেখো সিস্টেমের একটা এক্সটেন্সিভ প্রপার্টি, বিকজ ইট ডিপেন্ডস অন দি নাম্বার অফ মলিকিউলস দি সিস্টেম কন্টেন্টস। যদি মলিকিউলের সংখ্যাটা হাফ করে দেওয়া হয় তাহলে ন্যাচারালি তোমার ইন্টারনাল এনার্জিটা হাফ হয়ে যাবে। এখানে এক্সাম্পল যেগুলো বললাম, মাস, লেন্থ, এরিয়া, ভলিউম, টোটাল এনার্জি, এন্ট্রপি, পার্টিকেল নাম্বার অফ মোলস, ম্যাগনেটিক মোমেন্ট, ইলেকট্রিক চার্জ, এটসেট্রা, এইগুলো হচ্ছে এক্সাম্পলস অফ এক্সটেন্সিভ প্রপার্টি অফ এ থার্মোডাইনামিক সিস্টেম। এখন এখানে একটু খেয়াল করে দেখো, the ratio of two extensive properties of the same object or system is scale invariant and is therefore an intensive property. কি বলতে চাওয়া হলো যে ধরো দুটো এক্সটেন্সিভ প্রপার্টির যদি আমরা রেশিও নিই সেটা কিন্তু স্কেল ইনভ্যারিয়েন্ট। আমি এখানে যেটা বললাম যে মাস যেটা, সেইটা কি বেসিক্যালি একটা এক্সটেন্সিভ প্রপার্টি, রাইট? ভলিউমটা কি? ভলিউমটা তো সিস্টেমের সাইজ, তাহলে ভলিউমটাও একটা এক্সটেন্সিভ প্রপার্টি। বাট হোয়াট ইজ অ্যাবাউট দি রেশিও? এই দুটো এক্সটেন্সিভ প্রপার্টি যদি আমরা রেশিও নিই, ডেনসিটি রো ইকুয়ালস টু m/v and that is an intensive property. এই যে রোটা সেটা কিন্তু স্কেল ইনভ্যারিয়েন্ট, অর্থাৎ সিস্টেমের সাইজ বা অ্যামাউন্ট অফ মেটেরিয়াল দি সিস্টেম কন্টেন্টস তার উপরে ডিপেন্ড করে না। তাহলে রেশিও অফ টু এক্সটেন্সিভ প্রপার্টিজ বিকাম an intensive property.
এই এক্সাম্পলটাই দেওয়া রয়েছে, রেশিও অফ এক্সটেন্সিভ প্রপার্টিজ মাস অ্যান্ড ভলিউম, ইট ইজ দি ডেন্সিটি ইজ অ্যান ইন্টেন্সিভ প্রপার্টি। এই এরপর জাস্ট একটা রিভিউ আছে বলতে পারো, কতগুলো থার্মোডাইনামিক সিস্টেমের ক্ষেত্রে ইন্টেন্সিভ প্রপার্টিজ কি, এক্সটেন্সিভ প্রপার্টিজ কি, পার্টিকুলারলি থার্মোডাইনামিক যে কোঅর্ডিনেট, সেই কোঅর্ডিনেটগুলোর মধ্যে কোনগুলো ইন্টেন্সিভ কোনগুলো এক্সটেন্সিভ সেইগুলো দেওয়া রয়েছে। সাপোজ ইউ কনসিডার এ হাইড্রোস্ট্যাটিক সিস্টেম, ফর এ হাইড্রোস্ট্যাটিক সিস্টেম দি প্রেসার ইজ অ্যান ইন্টেন্সিভ কোঅর্ডিনেট। হ্যাঁ, হাইড্রোস্ট্যাটিক সিস্টেমের ক্ষেত্রে প্রেসারটা হচ্ছে ইন্টেন্সিভ কোঅর্ডিনেট, সিস্টেমের সব জায়গাতেই প্রেসারটা একই রকম, বাট ভলিউমটা কিন্তু এক্সটেন্সিভ কোঅর্ডিনেট। স্ট্রেচড ওয়্যার আমরা দেখেছি, এটাকে একটা থার্মোডাইনামিক সিস্টেম হিসেবে ভাবা যেতে পারে। এক্ষেত্রে টেনশনটা ইন্টেন্সিভ কোঅর্ডিনেট, একটা ওয়্যারকে যদি স্ট্রেচ করে রাখো সমস্ত জায়গাতে টেনশনটা একই রকম হবে, তাহলে এই টেনশনটা ইন্টেন্সিভ কোঅর্ডিনেট, লেন্থটা কিন্তু একটা এক্সটেন্সিভ কোঅর্ডিনেট, এক্সটেন্সিভ প্যারামিটার। নেক্সট সারফেস ফিল্ম, এটাও একটা থার্মোডাইনামিক সিস্টেম হিসেবে ট্রিট করা যেতে পারে। সারফেস টেনশন ইজ অ্যান ইন্টেন্সিভ প্রপার্টি অফ দি সিস্টেম। এটা সিস্টেমটা কত বড় বা কত ছোট তার উপরে ডিপেন্ড করে না। এক্সটেন্সিভ কোঅর্ডিনেট হচ্ছে এরিয়া অফ দি সারফেস ফিল্ম। ইলেকট্রোকেমিক্যাল সেল, ইলেকট্রোকেমিক্যাল সেলের ক্ষেত্রে থার্মোডাইনামিক কোঅর্ডিনেটগুলো কি কি ছিল মনে আছে? ইলেকট্রোমোটিভ ফোর্স, ইলেকট্রিক চার্জ অ্যান্ড টেম্পারেচার। টেম্পারেচারটা তো বাই ডেফিনিশন ইন্টেন্সিভ কোঅর্ডিনেট, বুঝতেই পারছো। এখানে ইলেকট্রোমোটিভ ফোর্সটা ইন্টেন্সিভ কোঅর্ডিনেট, চার্জটা এক্সটেন্সিভ কোঅর্ডিনেট। ডাইইলেকট্রিক স্ল্যাব, ডাইইলেকট্রিক স্ল্যাবের ক্ষেত্রে স্টেট ভেরিয়েবলগুলো বা থার্মোডাইনামিক কোঅর্ডিনেটগুলো হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, ডাইপোল মোমেন্ট আর টেম্পারেচার। তো এই ইলেকট্রিক ফিল্ডটা ইন্টেন্সিভ কোঅর্ডিনেট, বা টোটাল ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট সেইটা কিন্তু তোমার একটা এক্সটেন্সিভ কোঅর্ডিনেট। এই জিনিসটাকে না তোমার ডিটম্যান জিমেন্সকির বইতে পোলারাইজেশন বলা আছে, এটা কিন্তু আমাদের যা ডেফিনিশন সেই অনুযায়ী পোলারাইজেশনটা ইন্টেন্সিভ কোঅর্ডিনেট হওয়া উচিত। বা টোটাল ইলেকট্রিক ডাইপোল মোমেন্টটা কিন্তু একটা এক্সটেন্সিভ কোঅর্ডিনেট। এটা সিস্টেমটা কত বড় তার উপরে ডিপেন্ড করবে। Because you remember dipole moment সমান p into d tau integral, volume integral of polarization, right? প্যারাম্যাগনেটিক রডটাকেও আমরা একটা থার্মোডাইনামিক সিস্টেম হিসাবে ট্রিট করতে পারি, যেখানে তোমার ম্যাগনেটিক ফিল্ড, এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডটা ইন্টেন্সিভ কোঅর্ডিনেট আর টোটাল ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টটা একটা এক্সটেন্সিভ কোঅর্ডিনেট। এই আর কি। হ্যাঁ, এইগুলোই মোটামুটি ভাবে বলার ছিল আজকের ক্লাসে। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে বলো। স্যার বলো।